নমস্কার। এই ভিডিওর বিষয় ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের স্টে, যার ফলে ভর্তি প্রক্রিয়া শুরু। জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টে আর কোনো বাধা রইল না। কলেজে ভর্তির ক্ষেত্রেও আর কোনো বাধা রইল না। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এছাড়াও আরও একটি বিষয় রাখবো এই ভিডিওতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি? ওই যে 26,000 শিক্ষকের যে প্যানেল বাতিল করা হয়েছিল এপ্রিল মাসে, 2016 প্যানেল, তার রিভিউ পিটিশন খারিজ হয়ে গেছে। 180টি রিভিউ পিটিশন একযোগে খারিজ হয়ে গেছে। সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। তার তাৎপর্য কি? ব্যাপারটা কি এখানেই শেষ? ইমপ্লিকেশন নেই কিছু? সুপ্রিম কোর্টের রায় বলে কথা, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বলে কথা, এই খারিজ হয়ে যাওয়া, ডিসমিস হয়ে যাওয়া, তার কি কোনো সুদূর প্রসারী ইমপ্লিকেশন নেই? আলবাত আছে। এই বিষয়ে দ্বিতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনা। তার আগে বলি, অনেক সহযোদ্ধা পাঠক, অনেক নয় বেশ কয়েকজন, তারা আজকে মানে শনিবারে আমার সাথে দেখা করতে চেয়েছিলেন কলেজ স্ট্রিট কফি হাউসে, কিন্তু তুমুল বৃষ্টির কারণে তারা অক্ষমতা জানিয়েছেন। সত্যি এদিকেও যথেষ্ট বৃষ্টি হচ্ছে আজ। তাই আগামী মঙ্গলবার বিকেল 5টার সময় কলেজ স্ট্রিট কফি হাউসে তাঁদের আসতে বলেছি। আপনারাও আসুন, যাদের পেশা বা ক্যারিয়ার, শিক্ষার ক্ষেত্রে কোন দিকে যাবেন বা কোন পেশা, যদিও বিষয়ে আমার ভিডিও আছে, কিন্তু ব্যক্তিগত স্কিল তো একরকম হয় না, ভিন্ন ভিন্ন হয়। প্রবণতা, ইনক্লিনেশন একরকম হয় না। সবাইকে এক ছাঁচে ফেলা যায় না। এছাড়াও ভ্যাকসিন বিষয়েও পার্শ্ব প্রতিক্রিয়া বা বিভিন্ন প্রাকৃতিক পন্থা, বা যারা বাবা মা হতে চলেছেন, তাঁরাও দেখা করতে পারেন। সবাই স্বাগত। নতুন পুরনো পাঠক সহযোদ্ধা ইতিমধ্যেই যারা আমার সঙ্গে পরিচিত, তারাও স্বাগত। আর যারা সই নিয়ে বই সংগ্রহ করতে চান, আগ্রহ প্রকাশ করেন, তাদেরকেও বলবো তারাও আসুন। আলোচনা হবে, আড্ডা হবে, এবং আপনাদের যারা আগ্রহী তাদেরকে এই ক্যারিয়ারের ব্যাপারে আমি আমার সাধ্যমতো পরামর্শ দিতে পারবো, আশা রাখছি। এবারে আসি আজকের আলোচনায়। আর হ্যাঁ, আরেকটি বিষয়, যে ইন্টারাকশন বা গেট টুগেদার করতে চলেছি, সেটি ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যেই, 1 থেকে 15 তারিখের মধ্যেই কোনো একদিন হওয়ার সম্ভাবনা রয়েছে। জানিয়ে রাখলাম, এখনো তারিখ ঠিক হয়নি। আগামী সপ্তাহে আশা করি আমি তারিখ জানাতে পারব। এবারে আসি আজকের আলোচনায়। অনেকেই আনন্দ প্রকাশ করছেন, স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। ডুবলো 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 ডুবলো, এই না, এই বেঁচে গেল। ডুবলো 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 ডুবলো, এই বেঁচে গেল। এই চলছিল ওবিসি মামলা, তাই না? তো অবশেষে বেঁচে গেল। কালকের যে স্টে অর্ডার এসেছে সুপ্রিম কোর্টের, হাইকোর্টের রায়ের উপরে, সেটা দেখে অনেকেই উল্লসিত হয়েছেন, স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। বাহ, খুব ভালো, এই তো ছেলেমেয়েরা আবার পড়াশোনা করতে পারবে। পড়ুয়াদের কেরিয়ার ডুবতে ডুবতে আবার ভেসে উঠল। দারুণ ব্যাপার, সেলিব্রেশন টাইম। দু একজন মন্তব্য করেছেন, যেন জট কেটে গেল, এই তো দারুণ। খবরেও সেভাবে প্রকাশ করা হয়েছে। বাস্তবে কি তাই? এখানেই কি শেষ হয়ে গেল? ঝোল টানার সুযোগ কি রইল না? আলবাত রইল। মনে রাখবেন সবসময়, এই রাজ্য ইন্ডিভিজুয়ালি ওয়ার্ল্ড ব্যাংক থেকে মিলিয়ন মিলিয়ন ডলার লোন নিয়েছে 2021 সালে। ওয়ার্ল্ড ব্যাংক মানে বোঝেন তো? হ্যাঁ, অমৃত সুপত্র 2য় খণ্ডে বিস্তারিত আলোচনা আছে।
ওয়ার্ল্ড ব্যাংকের কার্যকলাপ, কিভাবে ওরা দেশের সিস্টেমকে প্রভাবিত করে, কন্ট্রোল করে। আর ভারত সরকার, বাবা! তার তো লোন প্রায় প্রতিদিনই, প্রতি মাসেই ঢোকে ওয়ার্ল্ড ব্যাংকের লোন। কত লিঙ্ক চাই? তো এই শিক্ষা ব্যবস্থাকেও নতুন বিশ্ব ব্যবস্থায় এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, শুধু শিক্ষা ব্যবস্থা নয়, সব ব্যবস্থাকেই মহাজনদের জায়োনিট শক্তির উপযোগী করে বানানোর জন্য এত পরিকল্পনা, বহুমুখী পরিকল্পনা, এত সহজে জট কেটে যাবে? যাদের কাছে জায়োনিট শব্দটি অচেনা বলে মনে হয়, বুঝতে চান, জানতে চান, তারা গ্রেগরি রাসপুটিন বইটি পড়ুন। দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে জায়োনিজম কি, জায়োনিস্ট কারা। ঠিক আছে? আর ইলুমিনাটি ফ্রিম্যাসন্স, যে বিষয়ে বাংলা সাহিত্যে কোনো আলোচনা হয়নি, জায়োনিস্টদের নিয়েও আলোচনা হয়নি, সে বিষয়ে জানতে চাইলে অনেকেই প্রশ্ন করছেন। এই বিষয়ে আমার কোনো ইউটিউব ভিডিও নেই, সঙ্গত কারণেই নেই। তারা অমৃত সুপত্র ২য় খণ্ড বইটি পড়ুন। তাহলে এই যে ব্যাংকিং ব্যবস্থা, অর্থনীতিকে কবজা করে যে রিসেট, নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম করার প্রক্রিয়া চলছে, তারই একটা অঙ্গ শিক্ষা ব্যবস্থা, তাই তো? আসুন, এই যে জট কাটার কথা বলা হচ্ছে, সেটা কি আদৌ কাটলো? পড়ুয়ারা কি এবার নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবেন? প্রথমে আসুন জেনে নিই, এই যে জট ইচ্ছাকৃতভাবে বানানো হলো এবং দীর্ঘদিন চালিয়ে যাওয়া হলো। মে মাসে রেজাল্ট বেরিয়েছে উচ্চ মাধ্যমিকের, এইবার নাকি কাউন্সেলিং, ভর্তি প্রক্রিয়া হতে পারে জানা যাচ্ছে। জয়েন্ট এন্ট্রান্সের খবর আপনারা জানেন, কতবার করে তারিখ হয়ে আবার কত কাণ্ড হলো। সুপ্রিম কোর্টের স্টে কিন্তু নতুন নয়। হাইকোর্ট মাঝে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট আরো একবার স্টে দিয়েছিল হাইকোর্টের পর্যবেক্ষণের ওপরে, কিন্তু হাইকোর্ট আবার নাকি রাজ্য সরকারকে, কি অদ্ভুত না, আবার নাকি নির্দেশ দেয় যে না, 2010 সালের আগের যে ওবিসি তালিকা, সেই অনুযায়ী মানে 7% সংরক্ষণ, ওবিসি এ বি এসব চলবে না, এগুলো বাদ দিয়ে আগের যে পদ্ধতি ছিল সেইভাবে করতে হবে। অর্থাৎ 17%, ওবিসি এ 10%, বি 7%, এরকম মিলে 17%, যেটা আমি যতদূর জানি, আপনারাও জানেন, সেটা চলবে না। বেশ, তো আবার পিছিয়ে গেল রেজাল্ট। সুপ্রিম কোর্ট স্টে দেওয়ার পরেও এটা ঘটেছে। অদ্ভুত না? হুম। এগুলো কেন করছে? পুরোটা সেটিং করে হচ্ছে। আমি বহু আগেই বলেছি, সেটিং করে হচ্ছে। তারপরে আবার এই আগামীকাল সুপ্রিম কোর্ট আরো একবার স্টে দিয়ে জানালো কি, আমি তো বলেছি, তবু এসব কি হচ্ছে, হ্যাঁ? মানে হেডমাস্টার মশাই যেন ছাত্রকে, বা ছাত্র বলবো না, কলিগকে বকে দিলেন, হ্যাঁ, আমার কথা শুনছো না তোমরা? কি সাহস! ব্যাপারটা জনগণ বুঝলো, বাহ, এই তো সুপ্রিম কোর্ট বলে কথা, বিচারের একেবারে ঈশ্বরের সঙ্গে সমতুল্য, দারুণ, দুর্দান্ত। আসুন একটু প্রেক্ষিতটা দেখে নিই। এই যে বেশ কয়েক মাসের টালবাহানা চলল, তাতে করে কি ঘটল? প্রথমত, বহু ছাত্রের মনোবল ভেঙে দেওয়া হলো। বিশেষ করে যারা দরিদ্র অথচ মেধাবী পড়ুয়া, যারা সরকারি প্রতিষ্ঠানে কম পয়সায় পড়ার ইচ্ছে যাদের আছে, কারো কারো হয়তো এখনো আছে, অনেকেরই চলে গেছে, তারা বিভ্রান্ত হলো। অভিভাবকরা অসহায় হয়ে পড়লেন এই আদালতের দড়ি টানাটানিতে, সরকার আদালতের দড়ি টানাটানি, টাগ অফ ওয়ার। তারা তো আসল খেলাটা জানেন না। এমত অবস্থায় কি হলো, জেই মেন্স জানেন নিশ্চয়ই, 2013 সাল থেকে 2017-তে অফিসিয়াল নাম হয় যে জেই মেন্স চালু হয় আর কি, যেটা সেন্ট্রাল
কেন্দ্রীয় সরকারের পরীক্ষা। তার রেজাল্ট বেরিয়ে গেছে, আগেই বেরিয়ে গেছে, ক্লাস শুরুও হয়ে গেছে, আপনারা জানেন কাউন্সেলিং হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে। এই মত অবস্থায় এই রাজ্যের ছেলেপেলে যারা ওই পরীক্ষাটাও দিয়েছিল, অনেকেই তো একাধিক পরীক্ষা দেয়, তো তারা কি করলো, যাদের টাকা পয়সা আছে তারা ওই এনআইটি গুলোতে ভর্তি হয়ে গেল, রাশি রাশি গাদা গাদা টাকা ব্যয় করে, কেউ কেউ লোন দিয়ে, লোন নিয়ে, হ্যাঁ, ঋণ করে সেখানে ফিজ মেটালো, হোস্টেলের খরচা থেকে শুরু করে কয়েক মাস তারা ক্লাসও করে ফেললো। এত এত টাকা চলে গেল ওই এনআইটি গুলোতে, যেটা আমি বহু আগেই বলেছিলাম কেন এটা হচ্ছে। হুম। পাশাপাশি কি হলো, অনেকেই দুঃখ করে বলছেন রাজ্যের মেধাগুলো রাজ্যের বাইরে চলে গেল। স্বাভাবিক, এই রাজ্যের বাইরেই তারা এনআইটি গুলোতে ভর্তি হয়েছে, যেখানে এইসব কোন্দল নেই আপাতত। এরা দুঃখ প্রকাশ করলো, ঠিক আছে, কিন্তু পাশাপাশি এটাও বাস্তব সত্য যে এই রাজ্যের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কোমর, মূলত যাদবপুর বিশেষ করে আসছে, তাদের কোমর ভেঙে দেওয়াটাও অনেকটা সফল হয়ে গেল। এবার এইবার যদি ভর্তি প্রক্রিয়া শুরু হয়, যে রেজাল্ট অনুসারে, মানে যেটা সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজ্য সরকারই আপাতভাবে নাকি জিতে গেল, অর্থাৎ 17% সংরক্ষণ করে 2011-10 পরে যা হয়েছে সেভাবেই তারা রেজাল্ট বের করতে পারবে, কাউন্সেলিং হবে, বেশ ভালো কথা। তো ইতিমধ্যে সেটা যদি হয়ও, হওয়ারই কথা এখন, তাহলে এই যে এত এত ছেলেপেলে যারা এত এত টাকা খরচ করে ফেলেছে, লোন নিয়ে ফেলেছে, এনআইটি গুলোতে ভর্তি হয়েছে, বাইরে ভর্তি হয়েছে, রাশি রাশি টাকা খরচ করে, তারা কি আবার এখানে ফিরে আসবেন এত টাকা ব্যয় করার পরে? তাদের একটা অদ্ভুত রকম পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হলো, তারাও পড়ে গেলেন, তাই তো? আচ্ছা, আর কি হলো? আরো যেটা হলো যে পড়াশোনাটা তারা পিছিয়ে পড়লো। সিলেবাস তো একটা আছে, সেমিস্টার আছে। ভাবুন তাদের মানসিক পরিস্থিতি এবং কত তাড়াতাড়ি কিভাবে শিক্ষকেরা এই সিলেবাস শেষ করতে পারবেন সময়ে, এবং তারা যথাযথভাবে পড়াশোনা করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, সে বিষয়ে একটা বিশাল বড় অনিশ্চয়তা দেখা যাচ্ছে, তাই নয় কি? অর্থাৎ আরো একটা মানসিক চাপ তৈরি করা হলো ইচ্ছাকৃতভাবে তৈরি করা হলো সর্বনাশ করবার জন্য। এই রাজ্য আবার আলাদা করে ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিয়েছে না, ডাইরেক্টলি লোন পেয়েছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে। হুম, বহু আগেই বলেছি, এ নিয়ে ভিন্ন ভিডিও আছে। তাহলে আর কি হলো? হ্যাঁ, সরকারি ব্যবস্থাকে আরো ডামাডোলের মধ্যে ফেলে দেওয়া হলো শিক্ষকদের ওপরে। এমনিতেই তো অধ্যাপক নিয়োগ নেই, কিছু নেই, তো তাদের উপরে মারাত্মক চাপ সৃষ্টি করা হলো যাতে করে এই অল্প সময়ের মধ্যে সেমেস্টার শেষ করা, পরীক্ষার দায়িত্ব ইত্যাদি ইত্যাদি তাদের সম্পন্ন করতে হবে। আর কি হলো? যাদবপুর, যেটি অনেকেরই স্বপ্ন, যা আইআইটি গুলোকেও টেক্কা দিতে পারে অনেক ক্ষেত্রে, যা মানে প্রচলিত যে ব্যবস্থায় আমরা তাই দেখতে পাই, সেখানে কি হলো, যারা 10,000 টাকায় 4 বছরের ইঞ্জিনিয়ারিং পড়তে পারে, হ্যাঁ, লোভনীয়, মাত্র 10,000 টাকায়, 10-11 হাজার টাকায়, হ্যাঁ, 4 বছরের ইঞ্জিনিয়ারিং, কারণ ওটা সরকারি প্রতিষ্ঠান, জানেন সরকারি প্রতিষ্ঠানে এখনো ফিসগুলো রয়েছে, স্ট্রাকচারগুলো এখনো সব জায়গায় বদলানো হয়নি। তো যাদবপুর ইউনিভার্সিটি তো নিঃসন্দেহে একটা এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে বর্তমান পরিস্থিতিতে, তো তারও কোমরটা ভেঙে দেওয়া হলো, কারণ বহু ছাত্র লাখ লাখ টাকা লোন নিয়ে এনআইটি গুলোতে ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছে। আর যারা পড়ে আছে তারা আগামীতে কতটুকু পড়াশোনা করতে পারবেন ঠিকঠাকভাবে, এবং শিক্ষকেরা কতটা তাদের দায়িত্ব পালন করতে পারবেন এই প্রবল চাপের মুখে, সিলেবাস শেষ করার যে চাপ, বাকি বিভিন্ন বিষয়, তো সেই নিয়ে তো একটা সন্দেহ থেকে যায়। এবং তারপরে ফলে কি হতে পারে, যাদবপুরের যে সার্বিক রেজাল্টটা, যাদবপুর শুধু নয়,
সরকারি আরও যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো পড়ায়, ইঞ্জিনিয়ারিং বলুন বা যাই হোক মেডিকেল বলুন, তো তাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্কিং বলুন বা তাদের যে ওভারঅল পারফরম্যান্স, সেটা কতটা খারাপ হতে পারে আপনারা সহজেই বুঝতে পারছেন। অর্থাৎ প্রেস্টিজ যেটা, সরকারি প্রতিষ্ঠান যেগুলো অবশিষ্ট এখনো আছে, শিক্ষা প্রতিষ্ঠান, তাদের যে প্রেস্টিজ, সেগুলোকে তাকে ধ্বংস করে প্রাইভেটগুলোকে বা ডিমড ইউনিভার্সিটি যেগুলো আসলে, তো সেগুলোকে এগিয়ে দেওয়ার যে কর্মসূচি, ব্র্যান্ড ভ্যালু ভ্যালু বাড়িয়ে দেওয়ার কর্মসূচি আ- আর অব্যাহত রইল। ব্র্যান্ড ভ্যালু কি করে বাড়ানো যায় জানেন? শুধুমাত্র আপনি যে ব্র্যান্ডটাতে আছেন তাতে বিনিয়োগ করে আরো ভালো করে, আরো এক্সেলেন্স সেখানে অ্যাড করে, তাকে আপনি ব্র্যান্ড ভ্যালু বা প্রচার করে, প্রোপাগ্যান্ডা করে, পরিষেবা দিয়ে আপনি ব্র্যান্ড ভ্যালু বাড়াতেই পারেন। কিন্তু আরো কিভাবে করা যায়? আপনার প্রতিযোগী যারা রয়েছে, মানে আপনার যে পরিষেবা তার চাইতে আকর্ষণীয় পরিষেবা বা মেধার বিকাশ যারা ঘটাচ্ছে, সেই সব প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালুকে কৌশল করে সরকারকে দিয়ে, মানে কায়েমি প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে তার ব্র্যান্ড ভ্যালুকে ধ্বংস করে দেওয়া। স্বাভাবিকভাবেই একটা যখন এটা তো রিলেটেড না, অর্থাৎ যখন আপনি আপনার প্রতিযোগী যারা আপনার স্টুডেন্ট ফুলগুলোকে নিয়ে নিচ্ছে, অ্যাট্রাক্ট করছে, তাদেরকে যদি আপনি ধ্বংস করতে পারেন, বিনাশ করতে পারেন, ইমেজ ধ্বংস করতে পারেন, প্রেস্টিজ ধ্বংস করতে পারেন, স্বাভাবিকভাবেই স্টুডেন্টরা তখন কি করবে? অভিভাবকরা তখন কি করবে? তারা প্রাইভেটের দিকেই যাবে, তাই তো? হ্যাঁ, এভাবে ইতিমধ্যেই বহু সরকারি স্কুল প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়ে গেছে, বিনাশ করা হয়ে গেছে। না হলে প্রাইভেট যেগুলো, প্রাইভেটাইজড কলেজ বলুন, আহ, শিক্ষা প্রতিষ্ঠান বলুন, সেগুলো টিকবে না। তাই সরকারি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে হবে। এটাই প্রাইভেটাইজেশনের প্রথম শর্ত। আর কে না জানে, যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়গুলো যারা রয়েছে বা কাছাকাছি, তারা একটা প্রধান বাধা এই প্রাইভেটাইজেশনের। এই কারণেই এই জাতীয় মামলা এবং টালবাহানা। বোঝাতে পেরেছি? এটাই আসল কারণ। ওই যে বলেছি, দলবাজি করলে, দলের বাইরে যদি বেরোতে না পারেন, আপনি যদি শুধু তৃণমূল নিয়েই ভাবেন, বিজেপি নিয়েই ভাবেন, সিপিএম নিয়েই ভাবেন, তাহলে কিন্তু লার্জার পিকচারটা দেখতে পাবেন না। এটা একটা প্রক্রিয়াটা বোঝা ব্যাপার আছে। একে আটকাতে পারবেন না। অন্তত ব্যক্তিগত ক্ষেত্রে কিছু জিনিস বুঝলে আগামীতে সিদ্ধান্ত নিতে সুবিধে হয় বলে আমি অ্যালার্ট হওয়ার কথা বলি। তো লার্জার পিকচারটা কি? একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আপনার সামনে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ছবি আছে। সেখানে আপনি দেখলেন এক জায়গায় দারুণ গোলাপ ফুটে আছে। গোলাপ দেখছেন, গোলাপ ১০-১২ বা রাশি গোলাপ বা ৪-৫টি গোলাপ, দারুণ গোলাপ, ইরানিয়ান গোলাপ মনে হচ্ছে আপনার। ওগুলো কি বলুন তো? এসি ট্রেন, বন্দে ভারত, ঝাঁ ঝকঝকে মেট্রো, গ্রিন লাইন, ব্লু লাইন, ওগুলো। এবার আপনি সেটাই দেখছেন। এবার ঠিক গোলাপ গাছের পাশেই একটা খাদ, গভীর খাদ আছে। সেটা আপনি দেখছেন না, দেখতে পাচ্ছেন না। আপনার চোখ শুধু গোলাপেই আটকে আছে। ঠিক আছে? তার মানে আপনি ছবিটা দেখছেন, পিকচারটা দেখছেন, খাদটা দেখতে পাচ্ছেন না, গোলাপগুলোকেই দেখতে পাচ্ছেন। অথবা শুধু গোলাপ দেখছেন, কিন্তু গোলাপের পাপড়ির মধ্যে যে বিষাক্ত কীট লুকিয়ে আছে, যা আপনাকে দংশন করতে পারে, আপনার মৃত্যুও ঘটাতে পারে বা আপনাকে অসুস্থ করে দিতে পারে, সেই কীটগুলোকে আপনি দেখতে পাচ্ছেন না। তাই আপনি কি করছেন? শুধু গোলাপগুলোকেই দেখছেন। অর্থাৎ লার্জার পিকচার আপনি দেখতে পাচ্ছেন না। আমরা সাধারণ মানুষ 99.99% ক্ষেত্রেই এটাই করে থাকি। লার্জার পিকচারটা আমরা দেখতে পাই না। এক্ষেত্রেও তাই হচ্ছে, তাই ঘটে চলেছে।
তাহলে আরজি করের ব্যাপারটা মনে আছে? আরজি করে ওই যে রাত দখলের লড়াই এখনো মাঝে মধ্যে হয়। ওটা কেন করা হয়েছিল জানেন? আমি সেই সময় বহু ভিডিও করেছিলাম। যারা নতুন এসেছেন তারা পুরনো ভিডিও আরজি কর বলে সার্চ করলেই পেয়ে যাবেন। সেখানে যখন সবাই এই আন্দোলনের কথা বলছিল, আমি বলেছিলাম এটা সাজানো, এটা সেটিং। নির্যাতিতা আদৌ কোনো বিচারই পাবে না, কেউ ধরাই পড়বে না। এটা চাঁদা তুলে কিছু আন্দোলনের নেতার পকেট ভরবে, আর কি হবে? বেসরকারি হাসপাতালগুলো রমরমা আরো বাড়বে। এবং সেই সময় তথ্য বলছে, আমি শেয়ার করেছিলাম ফেসবুকে, যে সেই ডামাডোলে সমস্ত সরকারি হাসপাতালে এই আন্দোলন চলছিল, জুনিয়র ডাক্তারদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল, সিনিয়র ডাক্তাররা সরকার বাবুরা ছিলেন, তারা আবার বড় বড় সব নার্সিংহোম সুপার স্পেশালিটির মালিক বা কর্মকর্তা। তো তারা সেই সময় কি করেছিলেন, এই আন্দোলনের নামে কোন্দোলনটা করে দিয়ে সরকারি হাসপাতালের ভর্তি চিকিৎসা ব্যবস্থাকে পুরো একেবারে শেষ করে দিয়েছিলেন সেই সময়টা। তখন সাধারণ মানুষ কি করছিল? ঘটি বাটি বিক্রি করে বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছিল। এবং সেই সময়ে তথ্যে দেখা যাচ্ছে যে 40% মুনাফা, প্রফিট বেড়ে গিয়েছিল সেই বেসরকারি হাসপাতালের। স্বাভাবিক ব্যাপার, তাই না? যদি সরকারি হাসপাতালগুলোতে ডামাডোল তৈরি করা যায় তাহলে বেসরকারি হাসপাতালের মুনাফাটা বাড়বে। এটা বুঝতে গেলে কি রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার পড়ে? পড়ে না, পড়ে না। তো একই রকম ভাবে এই ক্ষেত্রেও এটা ওবিসিকে দিয়ে, তখন ওটা অন্যায়ের প্রতিবাদের নামে ভেতর থেকেই ওটা করা হয়েছিল প্ল্যানফুলি, যাতে করে ডামাডোল তৈরি করা যায় এবং দোষীরা কেউ ধরাই না পড়ে। ওই ওই ধনঞ্জয়ের মতো একজন সঞ্জয়কে ধরেছে, ও সিকিউরিটি গার্ড, এ সিভিক পুলিশ। মিল পাচ্ছেন না? বলির বাকড়া, বোঝেন কি বলির বাকড়া? ব্যাপারটা তাই। হুম, এ বিষয়ে আলোচনা করেছি। তাহলে এটাও তাই, একই প্রক্রিয়া চলছে, প্রাইভেটাইজেশনকে আরো বেশি করে মজবুত করা। এবার আসছি, জট কি কাটলো? না, জট কিন্তু কাটলো না। কারণ এটা স্টে অর্ডার, এটা কোনো ভার্ডিক্ট নয়, ডিক্রিও নয়, মানে স্টে দেওয়া হয়েছে আপাতত। আর এই স্টের ফলে, সুপ্রিম কোর্টের স্টে এসেছে আগামীকাল, গতকাল এসেছে। তো গতকাল এসেছে, তো তার ফলে জয়েন্টের ক্ষেত্রে কাউন্সেলিং হতে পারে, ভর্তি হতে পারে, ঠিক আছে। ইউজি অ্যাডমিশন, আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন, সেক্ষেত্রে অর্থাৎ কলেজগুলোতে, রাজ্যের 460টি সরকারি কলেজ এরকম আছে, সেখানে লক্ষ লক্ষ পড়ুয়া তারা ভর্তি হওয়ার একটা সুযোগ পাবে, যারা এখনো পড়তে চাইছে আর কি, বেঁচে বেঁচে পড়তে আছেন, ইচ্ছেটা বেঁচে পড়তে আছে। বেশ, এটা করা যাবে, কিন্তু নিয়োগ কি হবে এ বিষয়ে সুস্পষ্ট কিছু কি আমরা জানতে পারলাম? ওবিসির কারণে তো নিয়োগ আটকে আছে। এই যেমন ধরুন বহু নিয়োগ, 2022-এর টেটের রেজাল্ট বেরিয়েছে কিন্তু কোনো নিয়োগ হয়নি, হয়নি। 2023 টেটের রেজাল্টই বের করা যায়নি ওবিসি মামলার কারণে। সে বিষয়ে কি সুপ্রিম কোর্ট সুস্পষ্ট কোনো নির্দেশ দিল? আমি জানি না। তাহলে তো ভর্তি প্রক্রিয়ার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার জন্য সাজো সাজো রব পড়ে যাওয়ার কথা, সেটা কি হলো? হলো না কিন্তু, আমি যতদূর জানি। তাহলে তো দারুণ একটা উৎসব হতে পারতো না, যে এই যে নিয়োগ হচ্ছে, ওবিসি মামলার জট খুলে গেল। তো এটা একটা স্টে অর্ডার, বুঝতে হবে আপনাদের, এটা একটা স্টে অর্ডার মাত্র, চূড়ান্ত ফয়সালা নয়। তাই জট খোলেনি, আপাততভাবে এটা করা হয়েছে সামাল দেওয়ার জন্য। তাই আগামীতে কিন্তু খোলা রইল, ঝোল টানার সুযোগ খোলা রইল, ভালো রকম ভাবে রইল। তাই সতর্ক থাকুন, আনন্দ উৎসবে না মেতে সতর্ক হয়ে পা ফেলুন। ভুল বলছি কি? ভুল বলছি না। এবার দেখুন, আরো একটা কারণ আছে। মাননীয়ার সঙ্গে, মানে দিদি মোদির যে দারুণ সেট আপ, পাশাপাশি বামুরাও আছেন,
বিকু বাবুরা আছেন, সবাই মিলেই তো মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আপাতত তারা জিতেই চলেছেন, হারার কোনো বিষয় দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে কি আমরা দেখতে পাচ্ছি? কারণ কি? শুভেন্দু বাবু বিরোধী দলনেতা রাজ্যের, তিনি হুঁশিয়ারি দিয়েছেন, স্পষ্ট করে একবারও বলেছিলেন যে তিনি অভিভাবকদের নিয়ে নাকি অভিযান করবেন, আন্দোলন করবেন। এই যে জয়েন্টের ফলটল হচ্ছে না, বেরোচ্ছে না কেন? তিনি কিন্তু নিউ ওয়ার্ল্ড অর্ডারে এসব হচ্ছে বা এই ধরনের কথাবার্তার একবারও ওরা তো উচ্চারণই করে না, ভ্যাকসিনের প্রভাব, পার্শ্ব প্রতিক্রিয়া বা এই নিউ ওয়ার্ল্ড অর্ডার, এগুলো একবারও তারা বলেন না। জানেন না, জানলেও বলবেন না, নাহলে তো দলবাজি উঠে যাবে, ফান্ডিংই বন্ধ হয়ে যাবে। তো তিনি কি বলছিলেন? যে ওবিসিতে নাকি মুসলমানদের ঢোকানো হয়েছে। এই ওই যে হিন্দু মুসলমান ব্যাপারটা তো এখন মানুষ খুব খায়। আমার দুটো লাইন আছে, খালি পেটগুলো বেশ অমায়িক, ভরা পেটগুলোই সাম্প্রদায়িক। হুম। তো এই মানসিকতা সোশ্যাল মিডিয়াতে তো এই মোটামুটি ভরা পেটদেরই বেশি দেখা যায়, তাই নয় কি? তারা বেশ মাতামাতি করে। তো তিনি বলছিলেন এই কারণেই নাকি মানে মাননীয়া এই করছেন, মুসলমানদের তালিকার মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদের তোষণ করছেন, ইত্যাদি ইত্যাদি। এই কারণে প্রতিবাদ করে তিনি আহ, আন্দোলন করবেন, অভিযান করবেন, অভিযানে যাবেন, সে বিকাশ ভবন হোক, নবান্ন হোক, যেখানে যাওয়ার যাবেন। এভাবে লক্ষ লক্ষ পড়ুয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে, এই মুসলমানদের নাকি তালিকার মধ্যে রাখা জন্যই মাননীয়া এটা করছেন। একটা খবরে আমি পড়েছি, আপনারাও পড়ে থাকবেন। তার মানে একটা পরিস্থিতি তৈরি কিন্তু তৈরি হয়ে আছে আগামীতে। খেলা কিন্তু মানে ওই খেলা ধর্মের উপরে ভিত্তি করে খেলাধুলা কিন্তু ক্ষেত্র তৈরি হয়েই আছে। তো সেইটা একটা কারণও হতে পারে। এই সমস্ত কিছু মিলিয়ে আপাতত মাননীয়া ভাবলেন যে না বাবা, সামনে ভোট আসছে, এটা নিয়ে যদি আবার এই সব বিরোধীরা একটুখানি সুযোগ টুযোগ পায়, তো থাক, একটা ভেতরে দাদার সঙ্গে কথা বলে, দাদা তো জানেনি দাদা আসলে কি, সবাই মিলে নিউ ওয়ার্ল্ড অর্ডার করছে। তো এখানে এই রাজ্যে ওই দলকে ক্ষমতায় আনতেই হবে, সেটা তো দাদা ঠিক করবে না, জায়নিস্টরা ঠিক করবে। হুম। সেটা দিদিও জানেন। তো আলোচনা করে আপাতত ভাবে এটা করা হলো। বেশ, এবারে প্রশ্ন করুন, ধরুন আপনার সন্তান পড়ুয়া ভর্তি হয়ে গেল, 2010-এর যে ওবিসি সেই সার্টিফিকেটটা গ্রহণযোগ্য, এখন সেভাবেই ভর্তি হয়ে গেল, বা টোটাল যে মেধা তালিকা করা হলো, র্যাঙ্কিং করা হলো, যেটাই করা হলো না কেন, রেজাল্ট বের করা হলো, সব এই 2010-এর পরে যেটা এসেছে সেইভাবেই করা হলো। বেশ, তারপরে মামলা তো চলতে থাকবে, এটা তো স্টে পড়েছে মাত্র। তারপরে 2 বছর পরে, 1 বছর পরে যদি পুরো ভর্তি প্রক্রিয়াটাই বাতিল করে দেয়, তখন কি হবে? দারুণ হবে না? হ্যাঁ, ওই যে মধ্যবিত্তের বিনাশ, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ডাক্তার যারা এই এই ওবিসি তালিকা অনুসারে ভর্তি হবেন বা হচ্ছেন প্রক্রিয়াতে বা কলেজে, তখন তো পুরো র্যাঙ্কটাই উল্টো পাল্টা হয়ে যাবে, তাই নয় কি? উল্টো পাল্টা হয়ে যাবে না? তখন পুরো ভর্তি প্রক্রিয়াই তো বাতিল করতে হবে লক্ষ লক্ষ পড়ুয়ার। তার মানে তাদের ডিগ্রি, তাদের কোনো কিছুরই আর দাম থাকবে না। থাকবে? থাকবে না। কি খেলাটা কত গভীরে ভাবুন দেখি, ভয় করছে না? ধরুন ফার্স্ট ইয়ার পড়া হলো বা দুটো সেমিস্টার হয়ে গেল, তিনটে সেমিস্টার হয়ে গেল, চারটে সেমিস্টার হয়ে গেল, তারপরে এরকম একটা রায় এলো যে না, 2010 এর আগে অনুসারেই করতে হবে, সেটাই ফাইনাল, সুপ্রিম কোর্ট যদি জানিয়ে দেয়, তখন আপনারা কি করবেন? তাই আনন্দে উচ্ছ্বসিত না হয়ে সেটাও খেয়াল রাখুন এবং মানসিক প্রস্তুতি রাখুন। কি বিশ্বাস হচ্ছে না? আদালত এমন করতে পারে? করতে পারে? আগে হ্যাঁ পারে, এখন সব পারে, এখন সিস্টেমটা এটাই রিসেট হচ্ছে। কেন? 2016 প্যানেল এত বছর চাকরি করেও যদি পুরো চাকরিটা কেড়ে নেওয়া যায় টার্মিনেশন লেটার না দিয়ে, সিম্পলি ডিভাইড অ্যান্ড রুলের খেলা খেলিয়ে, আন্দোলনকে হাইজ্যাক করে এসএসসি, রাজ্য সরকার এবং আদালত মিলে যদি 26,000 শিক্ষকের জীবিকা কেড়ে নিতে পারে,
আর ভর্তি প্রক্রিয়া ক্যান্সেল করাটা কোনো ব্যাপার হলো? একটা প্যানেল ক্যান্সেল হয়ে গেল, বিয়ে থা করলো শিক্ষকেরা, শিক্ষাকর্মীরা লোন নিল, ব্যাংক লোন নিল, তাদেরকে পথে বসিয়ে আবার পরীক্ষায় বসানোর পরিস্থিতি তৈরি করা হলো। পরীক্ষা হবে, ওই যে তারিখও দিয়ে দিয়েছে, তো হ্যাঁ, তারপরে কি হয় দেখুন। তো ওইটা যদি পারে, আরে তো ভর্তি প্রক্রিয়া আবার নতুন করে হবে, বাদ পুরো, তখন আবার নতুন করে হবে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বেশ, তাই আনন্দ হওয়ার কিছু নেই, জট কিন্তু খোলেনি, এটা কিন্তু একটা স্টে অর্ডার মাত্র, সেটা খেয়াল রাখবেন। এবারে আসছি পরের বিষয়। এই যে রিভিউ পিটিশন, প্রায় 180টি রিভিউ পিটিশন 2016 বাতিল প্যানেলকে বাঁচিয়ে রাখবার জন্য এসএসসি, রাজ্য সরকার এবং আরো অন্যান্য পার্টি মিলে, শিক্ষকেরা মানে ভুক্তভোগীরা সবাই মিলে যে পিটিশন দাখিল করেছিলেন, সুপ্রিম কোর্ট খারিজ করে দিল এক বাক্যে। এ নিয়ে ভিন্ন ভিডিও করেছে। এটা যে হবে, বললাম না, আবার বলছি, আইনই যথেষ্ট নয়। আইনকে ব্যাখ্যা করে উপযুক্ত উকিল এবং পাশাপাশি আদালতের জাজের, বিচারকের মানসিকতা, সরকারের মানসিকতা, এই সমস্ত কিছু চাই। আর না হলে কিছু হয় না। ধনঞ্জয়কে ফাঁসিতে ঝুলতে হয়েছে, আইন তার পক্ষেই ছিল, তার পক্ষে কোনো, বিপক্ষে কোনো প্রমাণই ছিল না। তা সত্ত্বেও এই যে এত এত শিক্ষক যাদের চাকরি চলে গেল, শিক্ষাকর্মী, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই, নেই। তা সত্ত্বেও চলে গেল। হুম, বেশ, চলে গেল। এই যে চলে গেল, এর সুদূর প্রসারী ফল কি হতে পারে? এটা যে কত বড় খারাপ হলো, সেটা আমি এবং যে কোনো চিন্তাশীল মানুষ বুঝতে পারবেন। খারাপ ভালো কিন্তু আপেক্ষিক। এসব পদ শিক্ষা ব্যবস্থা প্রকৃতি বানায়নি, মানুষ বানিয়েছে। আমি খারাপ অর্থে বলতে চাইছি, যারা এখনো শিক্ষক পদে প্যানেল অনুযায়ী চাকরি করছেন, প্যানেলে সিলেক্টেড হয়ে চাকরি করছেন, তাদের জন্য খারাপ হলো, এটা বলতে চাইছে। কিরকম? এই যে বিনা প্রতিবাদে কোনো আন্দোলন ছাড়াই, সে অর্থে গান্ধীবাদী ধর্ণা করে, ধর্ণাবাজি করে কিছুই হলো না। আমি বারবার বলেছিলাম অ্যাগ্রেসিভ আন্দোলন চাই, ঐক্যবদ্ধ অ্যাগ্রেসিভ আন্দোলন, নইলে শাসকরা ভয় পায় না, জায়নিস্ট শক্তি ভয় পায় না, সেটা হলো না। তার ফলে একটা প্রেসিডেন্ট তৈরি হয়ে গেল, একটা নমুনা তৈরি হয়ে গেল, একটা ইনস্ট্যান্স তৈরি হয়ে গেল, শুধু রাজ্যে নয়, গোটা দেশে। তারা বুঝতে পারলো যে হ্যাঁ, এভাবেও সরকারি চাকরি ছিনিয়ে নেওয়া যায়, কেড়ে নেওয়া যায়, তাতে করে খুব একটা প্রতিবাদ হয় না। ওরা বুঝে গেল, জলটা মেপে নিল। এরপরে বিভিন্ন রকম কায়দা, ওদের কি কায়দার অভাব আছে? হুম, যদি ডকুমেন্টের কথা বলেন বা যদি তথাকথিত প্রোটোকলের কথা বলেন, আপনাকে যে কোনোভাবে ডকুমেন্ট দিয়ে হ্যারাস করা যেতে পারে। এটা নেই, সেটা নেই, ওটা করে আনুন, ওটা করে আনুন। হুম, জানেন তো, পাসপোর্ট যখন নিতে যাবেন, পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের গল্প অনেক কানে আসে, আপনারাও জানেন, আমারও কিঞ্চিত অভিজ্ঞতা আছে। তো সেখানে যদি আপনাকে বলা হয়, যে পুলিশ বলে যে মানে আপনি যদি সোজা মানে ওই যে ওরা যেটা চায় আর কি, তো না দেন, তাহলে আপনাকে বলবে বাবার জন্ম বার্থ সার্টিফিকেট নিয়ে আসুন। ব্যাস, হয়ে গেল। আপনি বাবার বার্থ সার্টিফিকেট কোথায় পাবেন? বলবে ওটা লাগবে। আমি বুঝুন এবার ঠেলা, ব্যাপারটা ওই রকম পর্যায়ের। তো সুতরাং ওরা এবার দেখে গেল, এবং ওরা যদি মনে করে আগামীতে প্যানেল ধরে ধরে বসিয়ে দেবে, ওরা এখন স্বচ্ছন্দে বসাতে পারবে। ওরা কনফিডেন্ট হয়ে গেল যে না, 26,000কে বসিয়ে দিয়ে রি এক্সামিনেশন করা যায়, তাহলে আগামীতে 40,000কেও বসানো যেতে পারে, কোনো সমস্যা নেই। 1,00,000কেও বসানো যেতে পারে। অস্ত্র এখন ওদের কোর্টে, আপনারা ঠেলে দিলেন, ওরা সেটা বুঝে গেল। শুধু এই রাজ্য নয়, আগামীতে এই যে সুপ্রিম কোর্টের যে ডিসমিস করে দিল খারিজ রিভিউ পিটিশন, এটা কিন্তু গোটা দেশের ক্ষেত্রে, জানেন তো, সুপ্রিম কোর্টের রায় ইনস্ট্যান্স হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে প্রয়োগ করা হয়, উল্লেখ করা হয় বিভিন্ন ক্ষেত্রে।
তো এটাও কিন্তু একটা নজির হয়ে গেল। আগামীতে যে কোনো রাজ্যে এই রকম দুর্নীতিকে সামনে রেখে, দুর্নীতিকে দেখিয়ে বিভিন্ন রকমের দুর্নীতি খুঁজতে গেলে কি অভাব আছে? হুম? সরকারি প্রতিষ্ঠানকে তুলে দেওয়ার, সরকারি পেশাকে তুলে দেওয়ার ক্ষেত্রে বহু দুর্নীতির সুযোগ ওরা করেই রেখেছে এবং অনেক শিক্ষক অবশ্যই শিক্ষক কর্মচারী দুর্নীতির সুযোগ নিয়েও থাকেন এবং ওরা সুযোগ দিয়েও থাকে। তাহলে নিয়োগকর্তা যদি মনে করে নিয়োগকর্তার সঙ্গে আদালত এবং সর্বোপরি যারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে মালিক শ্রেণী, জায়নিস শক্তির প্রতিনিধি, সরাসরি প্রতিনিধি, তারা সবাই মিলে যদি মনে করে যে না আবার আরো কয়েক হাজারকে বসাবো এই রকম দুর্নীতিকে সামনে রেখে, এটা আমি বহু আগে ইউটিউবে দেখবেন এসব ভিডিও রয়েছে, আদালত বনাম শিক্ষক ইত্যাদি ইত্যাদি ভিডিও। তো তারা কিন্তু সহজেই করতে পারে, শুধু এই রাজ্যে নয় সমগ্র দেশে। তাই কখনো ভাববেন না যে এখানেই সব শেষ হয়ে গেল, মানে আর কিছু হবে না। ওরা কিন্তু সুযোগ তৈরি করে ফেললো আগামীতে, যাতে করে এই রায়কে, এই ডিসমিস করার যে উদাহরণ তৈরি হলো, এত এত রিভিউ পিটিশনকে একযোগে এক বাক্যে, তা কিন্তু একটা অস্ত্র হিসেবে ওরা রেখে দিল। আগামীতে প্রয়োজনে এই রাজ্যে তো বটেই, যে কোনো রাজ্যে ওরা এটা প্রয়োগ করবে। তাই এটা খারাপ হলো। খারাপ হলো কাদের পক্ষে খারাপ হলো? যারা এখনো শিক্ষকতার পদে প্যানেল অনুযায়ী চাকরি করছেন। কারণ এখন যা হবে প্যানেল ধরে হবে। ওই যে প্রাইমারি 32,000-এর মামলা চলছে, এখন বুঝতে পারছেন তো? এই ক্ষেত্রে ওরা যখন দেখলো এটা সবাই মেনে নিল এবং সুরসুর করে পরীক্ষায় বসার অ্যাডমিট তুলতে গেল, কোন রকম অ্যাগ্রেসিভ প্রতিরোধ হলো না। আবার এই কি নিয়োগ কি হবে সেটাও জানেন, আবার টেন্টেড প্রার্থীরাও নাকি অ্যাডমিট পেয়ে গেছে, এসব নিয়ে অনেক কোন্দল। আরটিআই আন্দোলন হচ্ছে, আরটিআই আন্দোলন হচ্ছে, ভাবুন। আসল আন্দোলনের বেলায় কেউ নেই, কাপুরুষ ভীরু শীত তারাহীন, মাস্টার চারদিকে, মাস্টারদা নেই। তাহলে প্রাইমারির ক্ষেত্রে ওরা কিন্তু অস্ত্রটা পেয়ে গেল। ওরা যদি মনে করে, এখন পুরোটাই ওদের দয়ার উপর নির্ভর করছে। আইন তো ওরাই তৈরি করেছে এবং ওরাই আইনটাকে বেন্ড করছে। সংবিধান আছে এখনো, রাইট টু লাইফ, লাইভলিহুড আছে, কিন্তু সেটাকে প্রয়োগ করার মতো শির দ্বারা নেই, উকিল নেই, প্রতিবাদ নেই, একতা নেই। আর তাই প্যান্ডোরাস বক্স কিন্তু খুলে গেল, এটা মাথায় রাখবেন এবং সেইভাবে তৈরি থাকবেন। মানসিক শক্তি, গ্যাদার মেন্টাল স্ট্রেংথ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কন্ট্রোলিভ ফিউচার স্ট্র্যাটেজি, এটুকু বলতে পারি। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সঙ্গে থাকুন, বিশ্লেষণে থাকুন। ট্রাই টু সি দ্য লার্জার পিকচার, বৃহত্তর ছবিটা দেখার চেষ্টা করুন।